প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আশরাফুলের পিয়ারের জড়িত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপস্থিত বিদায়ী অতিথি, দর্শক বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক পরিষদের সম্পাদক স্যার, সহকর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি যখন রাজশাহী কলেজে 2014 সালের 9 ডিসেম্বর যোগদান করি, তখন এসে আমি ম্যাডামকে পেয়েছি। ম্যাডাম আমার অল্প কিছুদিন আগে যোগদান করেছেন। একই 14 সালে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর রবিউর রহমান স্যার যোগদান করেছিলেন এবং দর্শন বিভাগে ওই সময় আমরা প্রায় 7-8 জন নতুন শিক্ষক 14-15 সালে 2 বছর মিলে যোগদান করি। এই সময়টা যাত্রা শুরুতে দেখেছি যে বিভাগ বা কলেজের কেমন চিত্র ছিল এবং বিগত 6 বছরের চিত্রটা কিভাবে পরিবর্তন হয়েছে, কি একাডেমিক, কি উন্নয়ন, সব কিছুতেই যে পরিবর্তনের ছোঁয়া। আমি মনে করি এই পরিবর্তনের ছোঁয়াটা সম্ভব হয়েছে প্রফেসর রবিউর রহমান স্যারের কারণে। এখানে বিভিন্ন বিভাগে যে পরিবর্তন হয়েছে সেটা অধ্যক্ষ স্যারের কারণে হয়েছে। এই জন্য কোনো বিভাগীয় প্রধানের একক কোনো কৃতিত্ব না বা অন্যান্য শিক্ষকবৃন্দ না, বরং সবার সহযোগিতার কারণে রবিউর স্যার একটা পরিবর্তন করেছে। আমি সংক্ষেপে, যেহেতু 14 সাল থেকেই আমি বিভাগের এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, এজন্য আমি কিছু সংক্ষেপে বলছি যে 14 সালের ডিসেম্বরে এসে দেখি যে বিভাগে আমরা ছোট্ট একটা রুমে বসেছি, 6 জন টিচার সেই টেবিলে চারদিকে বসেছে। দেখা যেত ক্লাস শেষে সিনিয়র স্যাররা বসতে পারতো না। অল্প কিছুদিনের মধ্যে আমরা সেখান থেকে বর্তমান যে অফিস কক্ষ সেখানে আমাদেরকে স্থানান্তরিত করা হয়েছে এবং এই অফিস কক্ষ পরিবর্তন করতে গিয়ে সেখানে বড় ধরনের একটা সংস্কার কাজ করতে হয়েছে এবং এই সংস্কার কাজটা কিন্তু বিভাগের নিজস্ব অর্থায়নে হয়েছে। এছাড়া বিগত 4 বছরে আমরা সেমিনারে প্রায় 5 লক্ষ টাকার বই কিনেছি। পাশাপাশি এই যে শিক্ষকদের বসার জন্য যে আলাদা চেয়ার টেবিল, সবকিছু বিভাগের নিজস্ব অর্থায়নে করা হয়েছে। এছাড়া বিভাগের যে 3টা এসির মধ্যে 2টা এসি ক্রয় করা হয়েছে। এছাড়া যেহেতু রাজশাহী কলেজের সবগুলো ক্লাস মাল্টিমিডিয়া প্রজেক্টরে সম্পন্ন হয়েছে, ওই সময় আমরা যখন যাত্রা শুরু করি বিভাগে একটি মাত্র ল্যাপটপ। এখানে প্রফেসর আব্দুল সালাম স্যার এবং শফিকুল ইসলাম স্যারকে কৃতজ্ঞতা না জ্ঞাপন করলেই নয়, স্যার জোর করে কেন্দ্র থেকে বিভিন্ন সময় 4টি ল্যাপটপ নিয়ে এসেছে। সালাম স্যার এবং শফিকুল ইসলাম যাওয়ার পর থেকে কিন্তু আমরা কেন্দ্র থেকে আর কোনো ল্যাপটপ পাইনি। পরবর্তীতে বিভাগের নিজস্ব অর্থায়নে আমরা 5টি ল্যাপটপ ক্রয় করেছি এবং 2টি কম্পিউটার ক্রয় করেছি। এছাড়া 3টা রুমের প্রজেক্টর বিভিন্ন সময়ে কিন্তু আমাদের বিভাগের নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়েছে। সর্বশেষ কলা ভবনের 3টি কক্ষ আজকে যে চকচকে আমরা দেখছি, এখানে পর্দা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে আমাদের ডায়াস, বড় ধরনের একটা করোনাকালীন শুরুতে আমরা প্রায় 2.5 লক্ষ টাকার উন্নয়ন কর্মকাণ্ড আমাদের করতে হয়েছে। আমি মনে করি যে এই কাজগুলো বিভাগীয় প্রধানের কোনো একক কৃতিত্ব হয়নি, বরং প্রফেসর মোহাম্মদ রবিউর রহমান স্যার ছিলেন বলে হয়েছে। এছাড়া আমরা বিভাগের যে শিক্ষক মন্ডলী, আমাদের অনেক বিষয়ে কিন্তু আমরা স্যাক্রিফাইস করেছি বা ত্যাগ করেছি, এই কারণে কিন্তু এই কাজগুলো সম্পন্ন হয়েছে। এখানে আসার আগেও আমি স্যারদের বলছিলাম যে সময়টা আসলে কলেজের পক্ষে গিয়েছে, উন্নয়নের পক্ষে গিয়েছে। বিগত 6টি বছর সময় যদি আমরা দেখি,
তাহলে দেখবো যে এমনও শিক্ষাবর্ষ গিয়েছে সেখানে মাস্টার্সের 2 ব্যাচের শিক্ষার্থী ভর্তি হয়েছে, এবং যেখানে 12 মাসে 1 বছর সেখানে 10 মাসের ব্যবধানে আমরা প্রায় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি করতে পেরেছি। কিন্তু আমরা যদি বিগত 1.5-2 বছর দেখি তাহলে কিন্তু আমাদের এই সময়টা কিন্তু আর এরকম করে নেই। বর্তমান সময়টা কিন্তু আমাদের অত্যন্ত প্রতিকূলে যাচ্ছে, যেখানে অধিকাংশ বিভাগই ঋণগ্রস্ত। সেখানে আমাদের দর্শন বিভাগ কয়েকদিন আগে ইন্টারনাল অডিট কার্যক্রম সম্পন্ন করেছি। সেখানে অডিটের দায়িত্বে যে স্যাররা ছিলেন সেখানে আমাদের কোনো ঋণ নেই। আমরা জানি যে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু আমরা চাহিদা সম্পন্ন করিনি, কিন্তু একটা বিষয়ে অডিট কমিটি কিন্তু আমাদের ধন্যবাদ প্রদান করেছে যে আপনাদের কোনো ঋণ নেই। এবং বিগত 1 বছর থেকে আমি চিন্তা করেছিলাম যেহেতু বিভাগীয় প্রধান ম্যাডাম চলে যাবে, যেন উনি ঋণগ্রস্ত অবস্থায় না যান। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ম্যাডাম চলে গেছেন, অন্তত পক্ষে বিভাগকে তিনি ঋণগ্রস্ত অবস্থায় রেখে যাননি। অবসর দিনগুলো ম্যাডামের ভালো কাটুক এবং পরকালের জন্য ম্যাডাম জান্নাতবাসী হন। পরিশেষে ম্যাডামের যে পরিবারের সদস্য সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রফেসর মাহমুদা খাতুন, প্রাক্তন বিভাগীয় প্রধান দর্শন বিভাগ, এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর রাজিয়া সুলতানা ম্যাডাম, উপস্থিত প্রধান অতিথি রাজশাহী কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলেক স্যার, বিশেষ অতিথি সাবেক অধ্যক্ষ মহোদয়, যাকে নিয়ে এই অনুষ্ঠান, প্রফেসর মাহমুদা খাতুন ম্যাডাম এবং তার জীবনসঙ্গী প্রফেসর শামসুল কালাম আজাদ স্যার, সেই সাথে বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, দর্শন বিভাগের আমার সহকর্মীবৃন্দ, স্নেহসদ শিক্ষার্থী সকলকে অভিনন্দন। আজকে আমরা বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর মাহমুদা খাতুন, সেটি ভুলেই গেছি। তাকে দেখে আমরা যেন মনে করছি তিনি আমাদের মাঝেই আছেন। বিদায় শব্দটি অত্যন্ত কষ্টের, তবুও কর্মজীবনের শেষ হয়, আমরা আমাদের সহকর্মীদের বিদায় জানাই, এটিই রীতি। প্রফেসর মাহমুদা খাতুন আমার অনেক দিনের সহকর্মী। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তিনি আমার বিভাগীয় প্রধান ছিলেন। সেখানে তার সাথে আমি 2 বছর চাকরি করেছি। এরপরে তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে রাজশাহী কলেজে প্রফেসর হয়ে বদলি হয়ে আসলেন। আমিও 15 সালে রাজশাহী কলেজে আসলাম, আবারও তার সাথে আমার পথ চলা। তিনি অত্যন্ত মানবিক গুণ সম্পন্ন, ধৈর্যশীল, স্নেহপরায়ণ একজন মানুষ। তিনি তার সহকর্মীদের অত্যন্ত স্নেহ করতেন এবং তিনি অনেক ধৈর্যশীল ছিলেন। তিনি আমাদের সবসময় খোঁজ খবর রাখতেন, আমাদের পারিবারিক খোঁজ খবর নিতেন, আমাদের সন্তানদের খোঁজ নিতেন। এটি আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়, কারণ অনেক বিভাগীয় প্রধান বা অনেক মানুষকে আমরা পাই যারা একদিনও জিজ্ঞাসা করে খোঁজ নেন না আপনার ছেলেটা কেমন আছে, আপনার পরিবার কেমন আছে। কিন্তু ম্যাডাম প্রতিদিন দেখা হলে যে কাউকে জিজ্ঞাসা করতেন তোমার বাড়ির সবাই কেমন আছে। ম্যাডাম আমার আব্বার খোঁজ নেন, আমার আব্বা অসুস্থ, তিনি আমাকে জিজ্ঞাসা করেন তোমার আব্বা কেমন আছে, তোমার ছেলে কেমন আছে, তোমার মেয়ে কেমন আছে। অত্যন্ত এইটি আমাদের জন্য একটি পাওয়া। ম্যাডাম তার সততার দিক থেকে তিনি একজন
অত্যন্ত আদর্শবান মানুষ ছিলেন। বিভাগের যে বিষয়গুলি তিনি তার সততা এবং নিষ্ঠার সাথে দেখভাল করেছেন তা খুবই স্মরণীয়। ম্যাডাম একজন শুধু মানবিক গুণসম্পন্ন মানুষ নন, তিনি একজন দায়িত্বশীল মাও। তিনি তার সন্তানদেরও তিনি সুন্দর করে মানুষ করে গড়ে তুলেছেন, সেই সাথে তিনি অন্যের সন্তানদের জন্য সবসময় ভেবেছেন। আর ম্যাডামের পরিবারের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, বিশেষ করে শামসুল কালাম আজাদ স্যার, তিনিও আমার নীলগঞ্জ ডিগ্রি কলেজের সহকর্মী। স্যারও আমাকে অনেক স্নেহ করেন। স্যারও অত্যন্ত মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। আসলে পারিবারিকভাবেই তারা অত্যন্ত ভালো মানুষ। স্যারের মেয়ে, বড় মেয়েটা নীলগঞ্জ ডিগ্রি কলেজে আমাদেরই শিক্ষার্থী। সে অনেক মেধাবী, বুয়েট থেকে পাশ করেছে, প্রথম স্থান অধিকার করেছে এবং দুইটি নিয়েই তাদের আচার আচরণ অত্যন্ত মোহনীয়, উত্তম আদর্শের অধিকারী তারা। ম্যাডামের জন্য দোয়া করছি। ম্যাডামের অবসর জীবন সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হোক। ম্যাডাম তার অবসর জীবন সুন্দরভাবে অতিবাহিত করুন এবং তার মঙ্গল হোক। যতদিন বেঁচে থাকবেন তিনি যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারেন। আমরা চাইব আমরা যেখানেই থাকি না কেন আমাদের সাথে ম্যাডামের যোগাযোগ থাকবে। তিনি বিভাগে আসবেন, আমাদের পারিবারিকভাবে তিনি আমাদের বাসায় বেড়াতে আসবেন, এই কামনা রইল। এবং আজকে ম্যাডামের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী, কেননা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় ম্যাডামকে আমি একটু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক সময় একটু উত্তেজিত হয়ে কথা বলি, একটু ইমোশনাল মানুষ। আমি ইমোশনাল হয়ে অনেক কথা হয়তো ম্যাডামকে বলেছি, ম্যাডাম মনে কষ্ট পেয়েছেন। আজকে আমি ম্যাডামের কাছে ক্ষমা প্রার্থী। আজকে এই অনুষ্ঠানের যার উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে প্রফেসর মাহমুদ আলী সদ্য বিদায়ী দর্শন বিভাগের বিভাগীয় প্রধান। আজকে এইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অধ্যক্ষ স্যার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের প্রাক্তন অধ্যক্ষ স্যার। আজকে রয়েছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, স্টাফ কাউন্সিলের সম্পাদক স্যার, আমার বর্তমান বিভাগীয় প্রধান, আমার সহকর্মীবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি একদম সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। 2014 সালে যখন 8ই নভেম্বর আমার প্রমোশন হয়, 9 তারিখে আমি রাজশাহী কলেজে যোগদান করি। সেদিন থেকে ম্যাডাম তার 1 মাস আগে যোগদান করেছেন। ম্যাডামের সাথে শেষ কর্মদিবস ছিলাম। এজ এ সহকর্মী হিসেবে আমি যদি কোনো জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে কোনো কিছু বলে থাকি অথবা আপনাকে আঘাত দিয়ে থাকি, দয়া করে খোলা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের বিশেষ করে একটি কথা না বললেই নয়, তিনি আমাদের পরিবার সম্পর্কে যে কথাগুলো বলতেন বা খোঁজখবর নিতেন। আমি কিছু রোগে অসুখে ভুগছি, ম্যাডাম আমাকে ফোন দিতেন। 3 দিন আগেও তিনি ফোন দিয়েছেন, আপনার শরীরের অবস্থা কি। এই যে পারিবারিক যে খোঁজ খবর নেওয়াটা, ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়া, এই দিক দিয়ে ম্যাডামের জুড়ি রাজশাহী কলেজে আছে কিনা আমি সন্দেহ পোষণ করি। এই গুণটি কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। তার ফ্যামিলির যে দয়া মায়া বা আমাদের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা থাকেই। একাডেমিক বিষয় যেহেতু ম্যাডাম একটু অসুস্থ ছিলেন, সেজন্য তিনি হয়তোবা কিছু কাজ যেভাবে করার দরকার সেভাবে করতে পারেন না। তারপরেও আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমরা ধন্য। আমি আবারও বলছি,
আমরা যদি কোনো অপরাধ করে থাকি, বিশেষ করে আমি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের ক্ষমা করবেন। আপনার আগামী জীবন সুন্দর হোক, দীর্ঘায়ু হোক, কর্মময় হোক। আপনার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তাকে। আমরা জানি আমাদের ম্যাডাম ছিল অত্যন্ত দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদা খাতুন ম্যাডামের আজকের এই ফেয়ারওয়েল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী কলেজের সুযোগ্য আরো ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক স্যার, উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক স্যার, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় দুলা ভাই, যিনি আমাদের একজন সিনিয়র সহকর্মীও বটে, আলহামদুলিল্লাহ আমাদের স্যার, উপস্থিত আছেন দর্শন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভাগীয় প্রধান, সবাইকে আমার তো প্রফেসর মোহাম্মদা খাতুন ম্যাডামের সাথে আমার পরিচয় 2016 সালে 12ই নভেম্বর আমি এখানে যোগদান করি। তখন থেকেই আমার সাথে আমি আন্তরিকভাবে বেশি পরিচিত এবং অনেকটাই আমি তার খুব কাছাকাছি থেকেই এই রাজশাহী কলেজের সুদীর্ঘ প্রায় 5.5 বছর সময় অতিবাহিত করেছি। এখন অনেক শিক্ষার্থী এখানে আছেন, তারা সম্পর্কে কিছু কথা বলে গেলেন, শিক্ষকবৃন্দ কিছু কথা বলে গেলেন। যে কথা ইতিপূর্বে বলা হয়েছে, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদ কেন্দ্রীয়ভাবে একদিকে সংবর্ধনা দিয়েছে গত মাস 2 আগে। সেখানে বিভিন্ন যে সহকর্মীবৃন্দ এবং তার সময়ে তারা এই কথাগুলো বলে গেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। আমি সেগুলোই কিছু করতে চাচ্ছি। আসলে তো এই সুদীর্ঘ 5 বছরে ওনার সাথে আমার যে অভিজ্ঞতা, সেটা আসলে অল্প সময়ে এটা বলে শেষ করা সম্ভব না। কোন দিক থেকে আমি তুলে, বিশেষ করে আমার যেটা সবাই যেটা বলেছেন সেখান থেকে আসে যে আন্তরিকতা, এটা নিঃসন্দেহে এটা মানে বলে শেষ করা যাবে না কতটুকু আন্তরিক এটা। এবং এখানে যারা শিক্ষার্থী আছে খুব অল্প সংখ্যক, তারা বেশি বলতে পারবে। রাজশাহী কলেজের আমাদের যারা শিক্ষক আছে তারা বলতে পারবো, আর সবাই বলতে পারবো। এটা আসলে আমি যদি উদাহরণ নিয়ে আসি অনেক সময় নিতে পারে। আমি এখানে আমার ছোট্ট একটি বেবি আছে, তো আর পরবর্তী আমার একটু হলে দুটো বেবি। আমার ওয়াইফ সোনালী ব্যাংকে চাকরি করেন, দাসপুর একটা শাখা রাজশাহী কলেজ। আমি রাজশাহী এলাকায় থেকে আমাদের দুজনের বাড়ি দুটো ডিস্ট্রিক্টে বাসায় থাকতাম। তো বাসায় কাজের মেয়ে তখন নিয়ে নিত না, 2টা সন্তান আমার। তো বলতো ব্যাংকিং চাকরি থেকে 9:30টার মধ্যে প্রবেশ করতে হবে, আমাকে রাজশাহী কলেজের স্ট্রিক্ট রুল আমাকে ওপর নিয়ে দিত, কলেজে আসতে হবে। কি করে বিপদে পড়ে গেলাম, বাচ্চা কার কাছে রেখে আমার তখন দুগ্ধজাত সন্তান অনলি নিউলি বর্ন বেবি, 3 মাসের জন্য কি করে কাজের বউ আসে, মেয়েটাকে নিয়ে আসলাম, ছোট্ট মেয়ে 3 মাসে। তখন রাজশাহী কলেজে যদি ঘনিষ্ঠ কোনো শিক্ষার্থী যারা মহিলা হস্টেলে থাকে তাদের সাথে পরিচয় হয়ে ওঠে। তবুও আমি আমার সন্তানকে করে রেডি হয়ে চলে আসলাম। ম্যাডাম তাদের দেখে খুবই প্লিজড, আরে আপনি তো খুব কষ্টের মধ্যে আছেন, আপনার ওয়াইফ ব্যাংকে চাকরি করে, আপনি মাঝে মাঝে আপনার সন্তানকে নিয়ে আসবেন, আপনার দুজনে চাকরি করে। পরবর্তীতে যদিও আমার সেই সন্তানকে আমি এখানে হোস্টেলে স্টুডেন্টের কাছে রেখে দিলাম। এভাবেই ম্যাডামের কাছে যে সমস্ত সহযোগিতাগুলো পেয়েছি। এবং আরেকটা উদাহরণ দেয়, তিনি ব্যাংকে গিয়েছেন, সোনালী ব্যাংকে, প্রচন্ড শত শত লোকের ভিড় করোনার মধ্যে। আমার ওয়াইফ তাকে চিনতে পারে ম্যাডামের চেকটা সে আগে দিয়েছে, একটু ওই কিছু সময় আগে চেকটা পাস করে দিয়েছে টাকা। তো ম্যাডাম আমাকে সাথে সাথে টাকা মানে ব্যাংক থেকে বেরো ফোন দিচ্ছে যে আমি সাহেব আজকে যে আমি কি যে উপকৃত হলাম, আল্লাহ একটা আমার রহমত ছিল, বুঝেছি ম্যাডাম। তো আপনার ওয়াইফ আমাকে মানে খুব গুরুত্বপূর্ণ সময় টাকা দিয়ে মানে চেক পাস করে টাকা দিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, ম্যাডাম এটা তো একটা রুটিন নয়, এটা তো তার দায়িত্ব, আপনি গেছেন টাকা তো সবাইকে দিবে, আপনাকে ছেড়ে তবে এটা তো তার এমন কিছু। এদিক থেকে বলতে যে ম্যাডাম যে এত পরিতৃপ্ত অল্পতেই, এটাই পৃথিবীতে সবচেয়ে একটা ধনী হৃদয়ের পরিচয়। কবি বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে ধনী কে, পৃথিবীতে সবচেয়ে ধনী হচ্ছে সেই ব্যক্তি যার হৃদয় পরিতৃপ্ত। মানুষের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার থাকবে, সে কিন্তু ধনী নয়। আমি সত্যেন্দ্রনাথ দত্তের একটা আকাশের চেয়ে উদার
দিকে না পৃথিবীতে সবচেয়ে ধনী কে? পৃথিবীতে সবচেয়ে ধনী সে পরিতৃপ্ত, অল্প দিয়েছে। এখন বেশি কথা বলতে চাচ্ছি না, আরো তবু অনেক কথা আসলে ম্যাডাম সম্পর্কে আমার বলতে ইচ্ছে করছিল। আরেকটা কথা বলি, আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, প্রিন্সিপাল স্যার তখন আমাদের সামনে প্রিন্সিপাল স্যার এখানে হেঁটে যাচ্ছে, তো ম্যাডাম এখানে ক্লাসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিতে শুরু করে। স্যার বললো যে তুমি যাও, তো ম্যাডাম তো অ্যাটেন্ডেন্স দিতে অসুবিধা হচ্ছে, তুমি ওনাকে হেল্প করো। আমি এখানে বসে বসে ম্যাডামের অ্যাটেন্ডেন্সের জন্য অনেক দিতে বসে শিক্ষার্থীদের মধ্যে অনেক হাউসফুল স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে স্যার বললো তুমি ওরা খালি বসে থাকো, ম্যাডাম ক্লাস নিতে তুমি বসে থাকো, হেল্প করো, স্টুডেন্টরা যেন মানে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তার মোটামুটি ম্যাডামের প্রায় ফুল টাইম ক্লাস এখানে আমি ছিলাম। আমি সরাসরি তো ওনার কোনো ক্লাসে আমি শিক্ষার্থী হিসেবে থাকতে পারিনি, যদিও শিক্ষক হিসেবে ওনার যথেষ্ট শোনাম, আমি সেরকম উদাহরণ দিই। আমি প্রায় 1 ফুল টাইম আমি ক্লাসরুমে ছিলাম। ম্যাডামের যে ক্লাস পারফরমেন্স আমি ওই দিন প্রত্যক্ষ করলাম, মানে আমি খুব অবজার্ভ করলাম যে পিন ড্রপ সাইলেন্স, মানে কোনো শব্দ হচ্ছে না। এখানে এই 102 নম্বর রুমে ক্লাস হচ্ছে, কোনো ছাত্রের কোনো রকমের কোনো নয়েজ অ্যাক্টিভিটিস নেই, চমৎকার ক্লাস পারফরমেন্সে ছাত্ররা মুগ্ধ। আমি আসলে ম্যাডামকে তো আমরা আসলে এভাবে চিনতে পারিনি যে ম্যাডাম যে এত চমৎকার যে একজন শ্রেণী শিক্ষক, মানে দক্ষ, এটা আসলে আমরা বুঝতে পারি। তো যাই হোক, তো আরেকটা উদাহরণ দিই, তোমার সাবেক কর্মস্থল ছিল প্রথম কর্মস্থল সিংড়া গুলিয়াপুর সরকারি কলেজ, সেখানকার একজন কৃতি শিক্ষার্থী। এরা সেই কলেজে প্রায় 2 বছর আমি তার পদচারণা দেখেছি। প্রতি 10-15 দিন পর পরে ফিরে দেখি ম্যাডামের সাথে সুপার প্রমোশন, তার কৃতি শিক্ষার্থী কলেজের বোর্ড প্লেস করা, এবং রাজশাহী জেলার একজন পুলিশ সুপার ছিল। ম্যাডাম নামটা আমি বলতে পারবো না বলে, কিন্তু রাজশাহী জেলার এই বছরখানে এখন পুলিশ সুপার ছিল আবুল কালাম। প্রায় এসে দেখি ম্যাডামের এত পোলাইট এবং সাবমিসিভ একজন স্টুডেন্ট ম্যাডামের সাথে এসে প্রায় সময় দিতেন, এবং ম্যাডামকে মাঝে মাঝে তার গাড়িতে বিভিন্ন জায়গায় লিড করে দিতেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে ম্যাডামের যে কিছু হাইট, যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা যারা সহকর্মী তাদের কাছে কিন্তু অনেকের কাছে এই বিষয়টা মানে প্রকাশিত। আমার কাছে বিষয়টা খুব মানে মনে হয় যে ম্যাডামের যথেষ্ট জনপ্রিয়তা শিক্ষার্থীদের মাঝে, যে এখনো কত ভক্ত শিক্ষার্থী তারা আছে। এবং কিছুক্ষণ আগে যে বক্তৃতা দিয়ে গেল যে পরিচয় কাজ ওরা মাতৃ স্নেহে যে এই বিভাগের শিক্ষার্থীদের তিনি যে দেখেন, তার একটা উদাহরণ আমার কাছে আছে। অনার্স 3rd ইয়ারের শিক্ষার্থীদের মধ্যে একটা শিক্ষা সফরে একটা বিশৃঙ্খলা ঘটে। তখন ওই কমিটিতে আমি আছি যে বিশৃঙ্খলাটা তো ওদের কারণে ঘটে গেছে, এবং সেটাকে আমাকে টাকা দিতে হচ্ছে, এটা দেখছো একটা বিষয়। তোমাদের এই বিষয়টা তো হেড খারাপ, তো ইজিলি দেখবেন না, কারণ এটা তোমাদের একটা আমার একটা আনন্দ হয়ে গেছে। তো ম্যাডামের প্রতি সেই শিক্ষার্থীদের যে এমনই আস্থা, ম্যাডামকে আমরা খুব ভালোভাবে চিনি, উনি আমরা গেলে পরে আমাদের সাথে কোনো রকমের চুরি বিরে আচরণ করতে পারবেনই না, অন্যরকম একটা কনফিডেন্স। শিক্ষার্থীরা অপরাধ করেছে, কিন্তু সেই অপরাধ মার্জনা করবেন হেড ম্যাডাম, এই একটা কনফিডেন্স আছে শিক্ষার্থীদের যে ম্যাডাম আমাদেরকে মানে সন্তান স্নেহে তিনি সবসময় দেখেন। আসলে বলেছে শিক্ষার্থীরা, একজন শিক্ষকের যথাযথ মূল্যায়ন কিন্তু আমরা যারা পেয়ে থাকি যাদের কাছ থেকে, তারা হচ্ছে শিক্ষার্থী। আমি যেটা আমার এই সুদীর্ঘ 5.5 বছরের যে একটা অবজারভেশন, তাতে আমি যেটা মনে হয়েছে ম্যাডামের শিক্ষার্থীদের কাছে যে প্রচণ্ড রকমের একটা জনপ্রিয়তা তারা আছে। সর্বোপরি তিনি আমাদের মাঝে সুদীর্ঘ 5.5 বছরের আমার যে সাথে, বিশেষ করে আমার সাথে ছিলেন। ম্যাডাম ভালো থাকুন, তারপরে কর্মজীবন আরো সুন্দরভাবে তিনি সম্পন্ন করুন। এবং আরেকটা বিষয় বলছি যে একটা হৃদয়ের যে প্রাককালে মানুষের ভিতরে যে একটা বেদনার যে একটা সুর, এটা পরিলক্ষিত হয়। আমি ম্যাডামের মাঝে সেটা কত লক্ষ্য করছি না, এটাই হচ্ছে একটা মানুষের জীবনের আরেকটা বড় ধরনের একটা মানে ব্যক্তিত্বের এবং একটা সফলতার একটা দিক আমি মনে করি। ম্যাডাম কিন্তু প্রফুল্ল চিত্তে আছে, এটা একজন মানুষের কিন্তু একটা সবচেয়ে ভালো দিক। আজকে আমি চলে যাচ্ছি এক কর্ম থেকে অন্য কর্ম, আমার প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক সমস্ত কর্ম থেকে বুঝে ম্যাডামের যে একটা আনন্দ চিত্ত অথবা হৃদয়ের ভিতরে যে বেদনার যে সুর নাই, এটা আমার কাছে খুব আমাকে খুব তৃপ্তি দিয়েছে। ম্যাডাম যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট ভালো থাকবেন। তার নিউলি বর্ন একজন নাতনি হয়েছে, সেটা নিয়ে কথা হয়তো তিনি ভালো আছেন। ম্যাডামের পরবর্তী জীবন সুন্দর কাটুক। একজন জুনিয়র সহকর্মী হিসেবে আমরা যারা আছি ব্যক্তিগতভাবে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, আমাদেরকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন। বিভিন্ন
কিন্তু তারপরেও আমার সরকারি চাকরি বিভিন্নভাবে একসময় সবাইকে বিদায় দিতে হয়। সেই কারণে মমতা ম্যাডামকে আজকে দায়িত্ব দিয়েছি। ম্যাডাম যখন 2014 সালে বিভাগে যোগদান করেন তারও আগে থেকে আমি বিভাগে ছিলাম। এই কারণে ম্যাডামের সাথে 2014 সাল থেকে অদ্যাবধি আমার বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ড কার্যকলাপ পরিচালিত হয়েছে, কিন্তু কখনো মনে হয়নি ম্যাডাম কখনো আমার সাথে মানে বিশেষ করে একজন সিনিয়র ম্যাডাম জুনিয়র ম্যাডামকে যেভাবে ওভাবে না করে একেবারে কখনো বিয়ের মতো কখনো ছোটো বোনের মতো আচরণ করেছে। যে কোনো কথা যে কোনো সমস্যা আমি অবলীলাপূর্বক ম্যাডামের সাথে বলতে পেরেছি এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন আলোচনা হয়তো ম্যাডামের সাথে জ্ঞান হতে মতো চাইনি, আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না, তারপরেও হয়তো ম্যাডাম কোনো কথাতেই হয়তো কষ্ট করেছেন। ম্যাডামের কাছে আজকে আমি ক্ষমা চাচ্ছি ম্যাডাম, আমি কখনোই কাউকেই চাই না, আপনাকে তো চাইনি, তারপরে হয়তো কখনো কোনো কথায় বা কখনো কোনো আলোচনায় আমাদের হয়ে যেতে পারে। আমি আপনার কাছে ক্ষমা চাই যে আপনি আমাকে ক্ষমা করে দেবেন এবং আমি চাই যে আপনি ভালো থাকেন, আপনার অবসরোত্তর জীবন ভালো কাটুন এবং আপনি আপনার পরিবারকে নিশ্চিন্তে থাকেন, স্বাচ্ছন্দ্যে থাকেন, ভালো থাকেন এবং আপনার জন্য সুস্বাস্থ্য হোক এবং আপনার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।